কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। আজ তৃতীয় পর্ব। এই পর্ব বরাকের সাপ্তাহিক নতুন দিগন্ততে প্রকাশিত হয়েছে। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে কিছু কথা বলে নিচ্ছি, কারণ ইতিপূর্বে আরো দুটি পর্ব সম্প্রচারিত হয়েছে। অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র, তার রাজত্ব মাত্র 70 বছর ছিল। এই 70 বছরের মধ্যে 5 বছর ছিলেন তিনি শিলচরের খাসপুরে। এই শিলচরের খাসপুরে থাকাকালীন অবস্থা নিয়ে শিলাবতী চরের বৃত্তান্ত। সেই সময় কাছাড়ের অবস্থা খুবই খারাপ ছিল। মারি, মড়কে, কলেরা, মারণ ব্যাধিতে, ম্যালেরিয়ার মারণ ব্যাধিতে প্রজারা মারা যাচ্ছিল। তার প্রধান রানী ইন্দুপ্রভা বৈষ্ণব, কিন্তু গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত। এই শাক্ত বৈষ্ণবের সংঘাত এবং কিভাবে গোবিন্দচন্দ্র নারায়ণ বৈষ্ণব ভাবাপন্ন হয়ে গিয়েছিলেন, এই বৈষ্ণব ভাবাপন্ন হয়ে যাওয়ায় অনেকের সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত ঘটে। রাজ পরিবার অনেকের সঙ্গে তার মতানৈক্য ঘটে। এই নিয়ে উপন্যাস এগিয়ে গেছে। এবং তিনি ছিলেন বিলাসী, তামসিক রাজ নর্তকী বিম্ববতী নিয়ে তিনি মেতে থাকতেন, বন্ধুরা মেতে থাকতেন। কিন্তু তার প্রধান রানী ইন্দুপ্রভা বৈষ্ণব রাধা বল্লভের আশ্রিত। কিভাবে রাজ্যের প্রজা মঙ্গল করা যায় এবং প্রজারা কিভাবে আবার মাথা তুলে দাঁড়াতে পারে, কারণ প্রজারা ভয়ে এই রাজ্য ছেড়ে তখন পালিয়ে যাচ্ছিল। এই নিয়ে উপন্যাস এগিয়ে গেছে। কিন্তু গোবিন্দচন্দ্র নারায়ণের একটি বিশেষ গুণ ছিল, তারই রাজত্বে অসবর্ণ বিবাহ প্রথা চালু হয়েছিল। এই নানা সংঘাতে উপন্যাস এগিয়ে গেছে। প্রামাণ্য তত্ত্বের সঙ্গে কল্পনার রং মিশিয়ে উপন্যাসটা এগিয়ে নিয়ে গেছি। তাহলে আজ আরম্ভ করা যাক, আজকের পর্ব আরম্ভ করা যাক। ঠাকুর, তুমি কি করলে? রাধা বলল, তুমি ওকে একটু সুমতি দাও। ঘুম আসছই না ইন্দুপ্রভার। ঠাকুর, তুমি কি করলে? রাধা বলল, তুমি ওকে একটু সুমতি দাও। ঘুম আসছিল না ইন্দুপ্রভার। বাতানটা খুলে আকাশের চাঁদ দেখতে জানালা শীঘ্রে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কি ভাবছেন ইন্দুপ্রভা? হঠাৎ করে একটা শব্দ হলো। ফিরে তাকালেন ইন্দুপ্রভা। বুকের যন্ত্রণার মুখটা বিবর্ণ হয়ে যাচ্ছে, কিছুতে তল পাচ্ছেন না। নানা কথা ভাবছেন তিনি। সেই সময় রাজ্যের সমস্ত দায় দায়িত্ব বুঝে যার পিঠে তিনি হাঁটতে হাঁটতে পারছেন না। সুরাপানে মত্ত হয়ে টলতে টলতে নাট মন্দির থেকে ফিরলেন। রাজ্যের সমস্ত দায় দায়িত্বের বুঝে যার পিঠে তিনি হাঁটতে পারছেন না। সুরাপানে মত্ত হয়ে টলতে টলতে নাট মন্দির থেকে ফিরলেন রাজ্যেশ্বর হেরাবশ্বর গোবিন্দচন্দ্র। রাজমাতা ইন্দুপ্রভা যখন বিপদে পড়ে যান, তখন তিনি রাধা বল্লভের স্মরণ নেন। তার স্বামীর মতিগতি ভালো নেই, কেমন যেন উদাসীন, সংসার থেকেও যেন সংসারে নেই। রাধা বল্লভ তাকে সঠিক রাস্তা দেখাবেন তো, তাই তাকে তিনি কেবল ডাকছেন। তাছাড়া তার আর কোনো গতি নেই যাকে ধরে তিনি আশার আলো দেখতে পাবেন। ঠাকুর কি পরীক্ষায় ফেলেছেন? প্রজাবাসীর রোগে যন্ত্রণায় কষ্ট যেন ইন্দুপ্রভার তার অন্তরে অন্তরে অনুভব করছেন। বড় কষ্ট হচ্ছে তার। কালাজ্বর আর কলেরার সৌদার প্রধান মতো রাজ্যবাসীর জীবনে ঝাঁপতে ধরেছে। আর কিনা সেই অশুভ মুহূর্তে রাজরাজেশ্বর গোবিন্দচন্দ্র নাট মহলে মদ, নারী বিলাসে, বেবিচার জীবনে যাপনে অবস্থ হয়ে উঠেছেন। ভাবলে লজ্জা হয়।
বড় করে কান্নার ছবি, চোখে মুখে প্রজারা ভয় আর আতঙ্ক, বড় বড় কান্নার দৃশ্য, বনমতিও যেন ফিসফিস শব্দে কাঁদছে। মন্ত্রী আর অভিজাত রাজকুল অমাত্যবর্গ গাল গপ্পে আত্মহারা। কুলপুরোহিত এখনো কাঁচাকান্তি দেবীর নরবলির রক্ত দিয়ে তামসিক পুজোর মুক্তি চাইছেন। মা কি এইভাবে মুক্তি চান? হাজার হাজার লোকের চোখের জলে বড় বকরি কি ফুঁসছে? হাজার হাজার লোকের চোখের জলে বড় বকরি কি ফুঁসছে? কাঁচাকান্তি দেবীর পূজারী কবি ভুবনেশ্বর বাচস্পতি অন্তর্ধান হয়েছেন। তার অন্তর্ধান আজও রহস্য হয়ে আছে। পূর্ববর্তী রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর রাজতে সুরেশ্বরের জীবন্ত কবর ও মালিনী শিরচ্ছেদ দেবীর নিঃশেষ সত্য দিয়েছিল ওরা। মালিনী শিরচ্ছেদ দেওয়ার মুহূর্তেই এবং তৎপরবর্তী বড়বক্র নদীর গতিপথ পাল্টে যায়। সেই রোমাঞ্চকর ঘটনা জেনে গায়শীহরণ আজও জাগে। কবি পুরোহিত তিনি দেবদাসী প্রথার বিরুদ্ধে ছিলেন। এই নিয়ে কুলপুরোহিতদের সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত হয়। কোন অবস্থাতেই কবি ভুবনেশ্বর বাচস্পতি নরবলি মানেননি। আমিও নরবলির বিরুদ্ধে একা একা পাচারি করতে করতে ভাবছিলেন ইন্দু। আমিও নরবলির বিরুদ্ধে একা একা পাচারি করতে করতে ভাবছিল ইন্দু। আবার কুলগুরু নরবলি দেওয়ার কথা ভাবছেন। না না না, এ হতে পারে না, না না এ হতে পারে না। আমি বৈষ্ণব। রাজা বলল আমার প্রেমের দেবতা। হঠাৎ করে কেঁদে উঠলেন ইন্দুপ্রভা। কাঁদছেন, অধুরে কাঁদছেন। রাজ্যের প্রজাকুলের শুভ শুভে নানা চিন্তা ভাবনায় ভাবে তুলছে। তিনি রাধা বল্লভের পায়ে ধরে কাঁদছেন। ছি, নিজেকে নিয়ে নিজেই তার দীক্ষা দিতে ইচ্ছে হয়। হেরাম গোবিন্দচন্দ্রকে তিনি ভালোবেসে আঁকড়ে ধরতে পারছেন না। কেন? কোথায় যেন মহারাজার সাথে দূরত্ব। মহারাজা চাই সুর, গান আর নানা গল্প। মহারাজ চান জীবনে নানা রং দেখতে, জীবনের শিল্পের বৈচিত্র্যের ভেতর নিজেকে হারিয়ে যেতে। কিন্তু ইন্দুপ্রভা চান প্রজার জীবন প্রাণবন্ত হতে, স্বপ্নের জীবন করতে, জীবনের পুরক থেকে স্বপ্নের উঠোনে নিয়ে যেতে। আজ রাজরাজেশ্বর হেরাম্বর রাজ এখন ঠুংরি শুনছেন, সুরাপানে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। আজ রাজরাজেশ্বর হেরাম্বরাজ এখন ঠুংরি শুনছেন, সুরাপানে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। হ্যাঁ, বিশ্বাস করি গোবিন্দচন্দ্র শিল্পরসিক, মহারাজার শিল্পচর্চাকে ইন্দুপ্রভা শ্রদ্ধা করেন। কিন্তু জীবনের মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে প্রজাকুল চুমু খাচ্ছে। কিন্তু যেখানে জীবন মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে প্রজাকুল চুমু খাচ্ছে, সে সময় এরকম চলাচল কি ঠিক? মুখটা গম্ভীর করে তাকালেন পাত্রাণী ইন্দু মহারাজের দিকে। মহারাজা গোবিন্দচন্দ্র বুঝলেন খুব রাগ করেছে ইন্দু। পাত্রাণী ইন্দু মহারাজার দিকে, মহারাজা গোবিন্দচন্দ্র বুঝলেন খুব রাগ করেছে ইন্দু। ইন্দু ভালোবাসবে না বলেন ইন্দুবাবুকে লক্ষ্য করে গোবিন্দচন্দ্র। ইন্দু ভালোবাসবে না? চুপ থেকে গেলে কেন ইন্দু? ইন্দু ভাবছে ভালোবাসা কি বলে বোঝানো যায়? আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্ব শুনবেন। প্রতি পর্বে ইতিহাস রয়েছে, তথ্য রয়েছে, পাশাপাশি প্রেম অপ্রেমের দুলায় তো মিষ্টি মধুর আখ্যান। শিলাবতী চলে বৃত্তান্ত শুনুন, আমাদের পরামর্শ দিন। প্রয়োগ কৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থানে খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা এইরকম অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে যেটাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। শিলাবতী চরের বৃত্তান্তে এই অঞ্চলের কথাও উঠে এসেছে এবং এই অঞ্চলকে যদি জানতে হয়, এই অঞ্চলের মানুষের কথা জানতে হয়, তাহলে শিলাবতী চরের বৃত্তান্ত দেখুন। নমস্কার।